শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজনে নির্বাচনের বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্র চলছে। রাজশাহীর সমাবেশে তারেক রহমান, চাঁদাবাজ দুর্নীতিবাজরা জনগণের উপর চেপে বসেছে, প্রচারণায় জামায়াত আমির। আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। চাঁদা আমাদের লোকেরা নেয় না, চাঁদাকে ঘৃণা করে, চাঁদা হারাম। এ দেশ আমাদের হাতে আসলে কোন চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, কোথাও কোথাও পাল্টাপাল্টি অভিযোগ, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছেন প্রার্থীরা। কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। কোন রকম দুর্নীতির মধ্যে যাইনি। আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি। শেরপুরের মারামারিতে জামায়াত নেতা নিহতের ঘটনায় পরস্পরকে দোষারোপ, সব পক্ষকে শান্ত থাকার আহ্বান সরকারের। সারা দেশে প্রথমবারের মতো ভোট দেবেন ৬,০০০ কারাবন্দী। পোস্টাল ব্যালটের জন্য আবেদন করে অনুমতি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ কয়েকটি দলের নেতারাও। ৫,৯৬০ জন বন্দী এখন এলিজিবল ফর ভোট দেওয়ার জন্য তারা রেজিস্টার। নির্বাচন কমিশনের সাথে কোঅর্ডিনেশন করছে কিভাবে ব্যালটগুলো আমাদের কাছে আসবে এবং আমরা কিভাবে নির্বাচনটা পরিচালনা করব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহীতে মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রজেক্ট হবে, কিন্তু জনগণের প্রজেক্ট হবে না। দেশ কোন দিকে যাবে ১২ তারিখ নির্ধারণ করবে জনগণ, এমন মন্তব্য করেন তিনি। যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা উপরে তুলে রাখার ব্যাপারেও জনগণকে আহ্বান জানান তারেক রহমান। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আপনারা যত মানুষের সাথে থাকবে প্রত্যেককে বলবেন যে আগামী ১২ তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাছাড়া প্রচারণার মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো, সাহায্য করব, কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। নির্বাচিত হলে উত্তরাঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু এবং পদ্মা ব্যারেজ নির্মাণ কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তিনি জানান, রাজশাহীর আমের জন্য হিমাগার করা হবে, বিশেষায়িত হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ মওকুফ করবো ইনশাআল্লাহ। দর্শক, কিছুক্ষণের মধ্যেই নওগাঁয় নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন, আমরা তার কাছে যাচ্ছি। শফিক, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তো যোগ দেবেন তারেক রহমান।
নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? এর আগের খবরে আপনার সাথে কথা হয়েছে, দেখেছি আমরা অনেক নেতাকর্মী এসেছেন, তাদের কথাগুলো একটু শুনতে চাই। যার ডাকে সাড়া দিয়ে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এই মুহূর্তে আসলে একেবারে কানায় কানায় পূর্ণ এটিএম মাঠের কোথাও তিল ধরনের ঠাঁই নেই। আশেপাশের কোনো রাস্তাঘাট শহরের কোথাও এতটুকু অবশিষ্ট নেই, এত মানুষ এসেছে। কেননা দীর্ঘদিন পর এই অঞ্চলে বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতা আসছেন, বিশেষ করে তারেক রহমান আসছেন। খালেদা জিয়ার পরে এই যে দীর্ঘ প্রায় কয়েক বছর পর তারেক রহমানের যে আগমন, এই আগমনের কথা শোনার পর থেকেই আসলে নওগাঁ, জয়পুরহাট, বগুড়ার বেশ কিছু অঞ্চল থেকে মানুষ একটা উজ্জীবিত হয়েছেন, একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেটি কিন্তু আজকের এই এটিএম মাঠের যে জনসমাবেশ, সেই জনসমুদ্রে পরিণত হয়েছে, সেটি কিন্তু প্রমাণ করে। তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ হয়তোবা 5 থেকে 10 মিনিটের মধ্যেই সমাবেশ স্থলে এসে পৌঁছবেন। এখন স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন, স্থানীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। এরপরে তারেক রহমান আসার পরে তারেক রহমান বক্তব্য রাখবেন। এবং এই যে সমবেত যে নেতাকর্মী এবং জনতা, তারেক রহমানের ভক্ত, বিএনপির ভক্ত, জাতীয়তাবাদের ভক্ত, তারা কিন্তু আমাদেরকে বলেছেন তারেক রহমানকে মূলত দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য এখানে এসেছেন। এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি অনুজোয়ার তৈরি করবার জন্য, ধানের শীষের একটি অনুজোয়ার তৈরি করবার জন্য তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। এবং এখান থেকে ফিরে তারেক রহমান যেসব দিক নির্দেশনা দিবেন, সেই নির্দেশনাগুলো তারা পালন করবার যে প্রতিশ্রুতি, সেটি দিয়ে তারা কিন্তু উৎসাহ প্রকাশ করছেন। মুহুর্মুহ স্লোগানে আসলে জনসভা স্থল একেবারে কানায় কানায় পূর্ণ। আমি যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে যে এটিএম মাঠের শফিক, আমরাও দেখতে পাচ্ছি একেবারে নেতাকর্মীদের সমাগম বেশ ভালো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। অবশেষে বহুদিন পর প্রিয় নেতা এলেন রাজশাহীতে। নির্বাচনী জনসভার ভরা মাঠের বাইরেও তাই নেতাকর্মী থেকে শুরু করে কৌতূহলী মানুষের ঢল তারেক রহমানকে এক নজর দেখতে। আশপাশের জেলা থেকেও এসেছেন কর্মী সমর্থকরা। বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের মাজার হয়ে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পর্যন্ত পুরো যাত্রাপথে বাসের ভেতর থেকেই উচ্ছ্বসিত জনতার অভ্যর্থনার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের এই সফর আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে দলকে জেতাতে পুরোপুরি উজ্জীবিত করেছে তাদের। BG481 ফ্লাইটের রাজশাহী পৌঁছানোর নির্ধারিত সময় দুপুর 12টা 35 মিনিট। কিন্তু খুব সকাল থেকেই শাহ মখদুম বিমানবন্দরের আশেপাশে নামতে শুরু করে মানুষের ঢল। কারণ বাংলাদেশ বিমানের এই ফ্লাইটেই বৃহস্পতিবার রাজশাহীতে আসেন তারেক রহমান। দীর্ঘ 2 দশকের বেশি সময় পর বিএনপি চেয়ারম্যানের আগমন, তাই তাকে এক নজর দেখতে নেতাকর্মী সমর্থকদের প্রাণবন্ত চেষ্টা, স্লোগানে মুখরিত চারিদিক। তারেক রহমান যেদিন থেকে বাংলার মাটিতে পা দিয়েছে, ধানের জোয়ার আরো ফাটে পড়েছে সারা দেশে। খুব আনন্দ পাচ্ছি। 17 বছর যে আমরা নির্যাতিত হয়েছি, কষ্ট করেছি, আমরা এখন আশা করি যে তারেক রহমান উনি আসছে আমাদের মাঝে, আমাদের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা আমাদের অবশ্যই সে পূর্ণ করবে। নির্ধারিত সময়ে রাজশাহীর মাটি ছুঁয়ে নির্ধারিত বাসে ওঠেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান। রাস্তার পাশে তখন মানুষের ঢল। বাসের ভেতর থেকেই তারেক রহমান হাত নেড়ে অপেক্ষমান মানুষের অভ্যর্থনার জবাব দেন। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করে তারেক রহমান যখন জনসভাস্থলে প্রবেশ করেন, তখন ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছড়িয়ে মানুষের ঢল আশেপাশের রাস্তায়ও। 17 বছর আমরা ভোট দিতে পারিনি, এবার ভোট ধরলে খুব খুশি ধানের শীষে। তার কাছে আমরা আশীর্বাদ করি যে আমরা যখন যে কাজে যাবো সে সফলতা করবে এবং আমাদের পাশে সে দাঁড়াবে। খাল খরণ 4টা আমাদের পজিশন আর কি, 4টা ক্লিয়ার আমার যদি হয় বা এটা যদি করে, তাহলে আমার কৃষকের জন্য খুবই উন্নত, আর আমরা ওটাই আশাবাদী তার কাছে। সকাল থেকেই রাজশাহীর পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী জনসভায় আসতে শুরু করেন। বেলা 10টার মধ্যে রাজশাহীর প্রধান সড়কগুলি পরিণত হয় মিছিলের রাস্তায়। বেলা 11টার মধ্যেই ভরে যায় মাদ্রাসা ময়দান। ভালোবাসি, ধানের শীষে ভোট দেবো।
17 বছর দিতে পারিনি। এমন দেশকে আমরা চাই তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখার মাধ্যমে সেটা বাস্তবায়ন সেটা প্রতিফলিত কতটুকু পাচ্ছে সেটা আসলে মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের মানুষ। বিএনপি নেতাকর্মীরা জানান দলের চেয়ারম্যানের এই সফর থেকে দেয়া নির্দেশনা নিয়ে তারা কাজে লাগাবেন নির্বাচনের মাঠে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। নারীদের নিয়ে জামায়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে একটি মহল, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ঢাকা 14 আসনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে সকল ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জামায়াত আমির বলেন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এর আগে রাজধানীর কারওয়ান বাজারের নির্বাচনী সমাবেশে যোগ দেন শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, প্রয়োজনে দেশের জন্য জীবন দেবে জামায়াত, কিন্তু জনগণের অধিকার কেড়ে নিতে দেবে না। আরও বলেন, দেশের চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজরা জনগণের উপর চেপে বসেছে, যার যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। এর আগে রাজধানীর মিরপুর 10-এ নির্বাচনী কার্যালয় এবং মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন জামায়াত আমির। উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, 12 তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে। এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওনা। আমাদের ব্যাপারে বলা হয়, জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় যায়, ওনাদের ভাষায়, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। তো আজকে এই মহিলারা কেমনে আসলেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার এবং গণসংযোগ। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মানুষের ভাগ্যের উন্নয়নে পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অষ্টম দিনের নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও 1 আসনের গড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 1971 সালে পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেছিল একটি দল। তারা ভোট চাইলেও সেই কৃতকর্মের জন্য এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। মাপ চাইছে এখন পর্যন্ত, 71 সালের জন্য মাপ চাই, তো মাপটা চান, বলে যে ভুল করছি ওই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেন। কক্সবাজার 1 আসনে চকরিয়ার হারবাং ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগে সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সারা দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামী, বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। চট্টগ্রাম 11 আসনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, যারা কখনোই নির্বাচন চায়নি তারাই আজ গণতন্ত্রের কথা বলছে, অথচ বাস্তবে এসব গোষ্ঠী নিজেরাই গণতন্ত্রে বিশ্বাসী নয়। দেশের মানুষের চাপে, বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের চাপে, বাংলাদেশের মুক্ত গণতন্ত্রকামী মানুষের চাপে নির্বাচনে অনেকে বাধ্য হয়ে আসছে। খুলনা 5 আসনে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। শেরপুরের শ্রীবর্দীতে দুপক্ষের মারামারিতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। অন্যদের জন্য সন্ত্রাসী লাগে, কেন লাগে? জনগণ তাদের লুটপাট, চাঁদাবাজি, মস্তানি পছন্দ করে না, তাই জনগণের উপরে মস্তান লেলিয়ে দিয়ে তারা ক্ষমতাকে নিরাপদ করতে চায়। অন্যদিকে খুলনা 3 আসনে মতবিনিময় ও গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তার দলের নেতাকর্মীদের সাথে ইচ্ছাকৃতভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। মৌলভীবাজার 4 আসনে এনসিপি প্রার্থী প্রীতম দাসের নির্বাচনী পথসভায় অংশ নেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, আগে একটি দল ফ্যাসিস্টদের নামে ঢালাওভাবে মামলা করে বাণিজ্য করেছে, এখন ভোটের সময় এগিয়ে আসায় তারা মামলা তুলে নেওয়ার কথা বলে প্রতারণা করছে। ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে, এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। যারা এই উর্বর মাটি থেকে চা উৎপাদন করে সারা দেশে বিশ্বে পৌঁছে দিচ্ছে, তাদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করব।
নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন বরগুনা 2 আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। এছাড়া নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী এবং সিরাজগঞ্জ 5 আসনে অধ্যক্ষ আলী আলম গণসংযোগে অংশ নেন। এদিকে লালমনিরহাট 1 আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় অন্য একটি দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেন তিনি। আমরা তো এই কথা বলতে পারি না, জামাতের আমির যেরকম বলেছিল, বে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ। টাঙ্গাইল 8 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। এ সময় মাদকমুক্ত সমাজ, বেকারত্ব দূরীকরণ এবং নারীদের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর মিরপুর 12 নম্বর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই মুহূর্তে কথা বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তো খুন করে নাই, 18 কোটি মানুষকে জেলে নেয় নাই, মামলা দেয় নাই, 18 কোটি মানুষকে গুম করে নাই, তাহলে 18 কোটি মজলুম হলো কিভাবে? অবশ্যই মজলুম। এরা 15.5 বছর সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে জনগণের জীবনকে এরা অতিষ্ঠ করে তুলেছিল। এই সিন্ডিকেটের ঊর্ধ্বগতির দ্রব্যমূল্য এবং চাঁদাবাজির খেসারত সাধারণ জনগণকে দিতে হয়েছে, আজকে জন্ম নেওয়া শিশুকেও দিতে হয়েছে। বাজারে যখন পণ্য কিনতে গিয়েছেন, যেটার কেজি 10 টাকা হওয়ার কথা সেটা কিনতে হয়েছে আপনাকে 70 টাকায়, কারণ তারা কথা দিয়েছিল 10 টাকা কেজি দরে চাল খাওয়াবে। আপনারা 15.5 বছর তো 10 টাকা কেজি দরে চাল খেয়েছেন, তাই না? কেউ খান নাই। এটি ছিল নির্জলা মিথ্যা এবং ধোঁকা। গরিব অসহায় মানুষের বুককে পুঁজি করার জন্য ধোঁকা দেওয়া হয়েছিল। এরকম ধোঁকাবাজরা যুগে যুগে নতুন নতুন পোশাক গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে সামনে আসবে, এটাই স্বাভাবিক। প্রিয় এলাকাবাসী, এটি রাজধানী ঢাকার একটা মর্যাদাপূর্ণ আসন। এই আসনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সন্ত্রাসের জ্বালায় জনগণ অতিষ্ঠ ছিল, শান্তির লেশ মাত্র ছিল না। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে ঘর থেকে বের হওয়ার সময় দূর দূর করে তাদেরও বুক কাঁপতো, আমাদেরও বুক কাঁপতো। তারা সম্মান এবং ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবেন কিনা, তারা একটুখানি নিরাপত্তা পাবেন কিনা। শিশুটি ঘর থেকে বের হয়ে স্কুলে যাবে, মা বাপ উদ্বিগ্ন থাকত, কারণ এই সমাজে কোনো শৃঙ্খলা নেই, কারো জীবনের নিরাপত্তা নেই। শিশুকে রেখে মাকে কূপ দিয়ে মানিব্যাগটা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনা এই রাজধানীতে ঘটেছে। সুতরাং কারোই জীবনের কোনো নিরাপত্তা ছিল না। ফ্যাসিস্ট সরকারের একজন সঙ্গী বলেছিলেন, পরে থাকলে খুন, বাইরে গেলে গুম। এই ছিল বাংলাদেশের চিত্র। আমরা তো দল হিসেবে দারুণ নিদারুণ মজলুম ছিলাম, সেই কাহিনী নাই বললাম। আপনারা সব জানেন, এগুলার জীবন্ত সাক্ষী আপনারা। আমরা কি চাই? দর্শক, সারা দেশেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা সেই খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন আলামিন শিকদার। আলামিন, কেমন দেখছেন প্রচারণা চট্টগ্রামে? প্রার্থীরা কি বলছেন? আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে 10 আসন, সেই 10 আসনের একটি এলাকা মুহুরীপাড়া। সেই মুহুরীপাড়াতে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি যে সমস্যাটি জলাবদ্ধতা। এখন যে প্রার্থী প্রচারণা চালাচ্ছেন তিনি জামাতের 10 নম্বর চট্টগ্রাম 10-এর যিনি প্রার্থী জামায়াতে ইসলামের শামসুদ্দিন হেলালি, তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি মূলত এই জলাবদ্ধতা নিয়েই কিন্তু তার ইশতেহার রেখেছেন এবং পাশাপাশি তিনি বলছেন যে তিনি নির্বাচিত হলে এই এলাকার মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত একটি সমাজ তিনি গড়ে তুলবেন। সেটার জন্যই কিন্তু এখানে তিনি, আমরা দেখছি যে প্রচারণা চালিয়েছেন। বিকেল থেকে এই প্রচারণা শুরু করেছে। আমরা একটু তার কাছে যেতে চাই, আমরা একটু জানতে চাই নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছে। আলহামদুলিল্লাহ, এই চট্টগ্রাম 10 আসনের মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য, দাঁড়িপাল্লা এবং হাঁ ভোটে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করার কারণে সাধারণ মানুষ
তাদের খুব আপনজন হিসেবে আমাকে পেয়েছে। সাধারণ মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। একদম শ্রমিক জনতা থেকে শিল্পপতি পর্যন্ত সর্বশ্রেণীর সর্বপেশার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লা এবং হা ভোট দিয়ে 12 তারিখের নির্বাচনকে ইনশাল্লাহ সফল করবেন। আমরা শুনছিলাম এবং তিনি যেটা জানালেন গণসংযোগে এসে ভোটারদের বেশ ভালোই সাড়া পাচ্ছেন তিনি। ধন্যবাদ আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার মানিকগঞ্জে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, আর ভোটাররাই বা কি বলছেন? লোপা, প্রার্থীরা হচ্ছে এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আসলে সমাধানের প্রথমে আশ্বাস দিচ্ছেন, এবং যারা কিনা ভোটার রয়েছেন তাদেরও কিন্তু প্রত্যাশা সেরকমই। তাদের যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যে প্রার্থী আসলে সমাধান করবেন সেই প্রার্থীদের তারা কিন্তু আসলে বেছে নিতে চান। আমি এই মুহূর্তে রয়েছে মানিকগঞ্জ শহরের গঙ্গাধারপট্টি এলাকায়। এখানে মানিকগঞ্জ 3 আসনে যিনি কিনা ধানের শীষের প্রতীকের যিনি প্রার্থী জনাব আফরোজা খানম রিতা, তিনি আসলে এখানে প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রচারণা যে বিষয়টি আসলে বলছেন যে তাদের যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যে 31 দফা, সেই 31 দফা আসলে বাস্তবায়ন হবে যদি তারা আসলে ধানের শীষকে আসলে বিজয়ী করেন এবং বিএনপিকে যদি ক্ষমতায় আনেন। তো এই পথসভাতে আসলে প্রার্থী সহ তাদের যারা যে সকল নেতাকর্মী যারা বক্তব্য দিয়েছেন তারা আসলে এই প্রার্থী যে তাদের যে নির্বাচনী যে ইস্তেহার, বিভিন্ন যে তাদের যে বিভিন্ন যে পরিকল্পনা মানিকগঞ্জের উন্নয়ন নিয়ে, সেই ম্যাক্সিমাম জায়গাতে আমরা কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমরা দেখছি যে প্রার্থীরা সেই কথাটাই কিন্তু আসলে বলছেন। এবং ভোটাররাও তারা চান যে, আপনি জানেন যে মানিকগঞ্জের 3টি আসনে মোট 19 জন প্রার্থী তারা প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণা খুব জোরে সোরে চলছে। প্রতিটি পথসভাতেই আমরা বিপুল সংখ্যক নেতাকর্মী এবং যারা কিনা এলাকাবাসী রয়েছে সেই উপস্থিতি কিন্তু আমরা দেখি, এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু এই প্রচারণা চলে। এবং এই প্রচারণায় প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, একইভাবে ভোটাররাও আসলে তারা তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরছেন এবং তারা আসলে আশ্বস্ত করছেন যে আগামী নির্বাচনে। আরেকটি বিষয় হচ্ছে তারা বলছেন যে আসলে বিগত সময়ে যে তারা নির্বাচনে ভোট দিতে পারেনি, নানা ধরনের শঙ্কা সংশয় ছিল, তারপরও যে নির্বাচন সে তারা আরেকটি বিষয় আশ্বস্ত করছেন যে এইবার আসলে বাংলাদেশে একটি ভালো নির্বাচন এবং সবাইকে সকাল সকাল গিয়ে ভোট কেন্দ্রে তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদেরকে উৎসাহিত করছেন। লোপা, খোরশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে, এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সিএসি। এ সময় সাংবাদিক নীতিমালা সংশোধন এবং ভোট পর্যবেক্ষণের পাশ দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। রোববারের মধ্যে বিষয়টির সমাধান না হলে সাংবাদিকরা আগামী নির্বাচন কাভার করবে কিনা তা ভেবে দেখবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই এবং আপনারা আমি কিন্তু আই মিন যে আপনারা থাকলে, আপনাদের চোখ থাকলে আমার জিনিসটা ট্রান্সপারেন্সি বাড়বে, এটা আমি সব করে আছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তারা। সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় গণসংযোগ করেন ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা নির্বাচন ও বিএনপিকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে সকল ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে একসাথে কাজ করার আশ্বাস দেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্বহীন হবে কিনা সমস্ত কিছুর সাক্ষী এবং সমস্ত কিছুকে নিয়ন্ত্রিত করবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। কাজেই আমি মনে করি আমাদের সেই তাবেদার থেকে বেরিয়ে এসেছি। সেই তাবেদারি রাষ্ট্র, তাবেদারি সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। দর্শক, রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানবো। মিরপুর কাফরুল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মশিউর অনেক প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের মধ্যে
উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন সেটাও একটু বলবেন। উৎসব আর উদ্দীপনার কথা যদি আমি একটু বলে শুরু করতে চাই, তাহলে এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিশাল এক মিছিল দিয়ে কিন্তু বিএনপির যে প্রার্থী অর্থাৎ ঢাকা 15 যিনি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন তিনি কিন্তু বের হয়েছেন এবং তার সঙ্গে বিএফএফ প্রেসিডেন্ট কিন্তু তাবিথ আওয়ালও যোগ দিয়েছেন এবং এই নির্বাচনী প্রচারণায় তারা বলছেন যে জনগণের সমর্থন তারা যেমন পেয়েছেন, তার পাশাপাশি তারা কিন্তু এই এলাকার যে জনদুর্ভোগ সেই জনদুর্ভোগের যে নিরসন তার যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার মাধ্যমে জনগণের কাছে তারা পৌঁছে যাচ্ছেন বলে কিন্তু তারা বলছেন। আমরা দেখছি যে তাবিথ আওয়াল কথা বলছেন, আমাদের সঙ্গে মিল্টন যিনি আছেন প্রার্থী তিনি কথা বলছেন, তার সঙ্গে তিনি কি বলছেন সে বিষয়টা একটু আমরা তার মুখ থেকে জানতে চাইব। জনগণও আমাদের পক্ষে থেকে আগামী নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে আমাদেরকে জয়যুক্ত করবে। উনি বারবার উনি একটা দলের প্রধান হয়ে নিয়ম আইন শৃঙ্খলার বাইরে থেকে আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। ইতিমধ্যে আমি রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশনে লিখিতভাবে আমি অভিযোগ দাখিল করেছি, মৌখিকভাবে করেছি। ম্যাজিস্ট্রেটকে আমার অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, আমি নিজে কথা বলছি, বারবার বলছে আমরা দেখছি। তারপরে ওনারা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে যিনি এই ঢাকা 15 আসনের ক্যান্ডিডেট অর্থাৎ বিএনপির ক্যান্ডিডেট মিল্টন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে তিনি তার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যে সমস্ত অসহিংস ঘটনাগুলো ঘটে যাচ্ছে তারইও কিন্তু তিনি প্রতিবাদ জানাচ্ছেন। তো লোপা, এই ছিল নির্বাচনী অঞ্চল থেকে আমার কাছে থাকা এই মুহূর্তে সবশেষ খবরাখবর। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার ঢাকার বাইরে প্রচারণার খবর জানবো। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সোহানুর রহমান। সোহান, গণসংযোগে প্রার্থীরা আচরণবিধি কতটা মানছেন সেটা একটু জানাবেন এবং প্রচারণা কেমন চলছে? সুনামগঞ্জ হাওর বেষ্টিত একটি জেলা, এই জেলার শহরের অংশটুকু বাদে বাদ বাকি যেই গ্রাম অঞ্চলগুলো আছে সবগুলো এলাকায় কিন্তু দুর্গম। এই দুর্গম এলাকায় বর্ষায় নৌকা এবং শুষ্ক মৌসুমে মোটরসাইকেল ছাড়া বিকল্প কোনো বাহন থাকে না। এত দুর্গম পথ পেরিয়েও প্রার্থীরা কিন্তু তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। যেভাবেই হোক ভোটারের কাছে পৌঁছাতে হবে, ভোটারের কাছে তাদের বার্তা দিতে হবে। আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর 4 আসনের একটি গ্রাম বৈশবের দেওয়ানবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানের শীষের প্রার্থী যিনি আছেন তিনি ওনার নির্বাচনী সমাবেশ করছেন এবং উনি ভোটারদের প্রতিশ্রুতি আচরণবিধি সম্পর্কে যদি একটু বলি, আমরা এখানে এসে যতটুকু দেখেছি এখানের যে মাইক 3টি থাকার কথা 3টির ভিতরেই আছে, বাদবাকি যে আচরণবিধি আছে সেটিও মানছেন। কিন্তু অন্যান্য আসনগুলো বা এই আসনেই আমরা অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে দেখেছি ব্যানারের যে নিয়ম সেটি মানা হচ্ছে না। অনেক বড় 3টির জায়গায় কখনো কোনো জায়গায় 6টি, কোনো জায়গায় 7টি এরকম মাইক ব্যবহার করতে আমরা দেখেছি। এছাড়াও আরো বিভিন্নভাবে যে 60 ডেসিবেল সাউন্ডের নিয়ন্ত্রণ রাখা সেটিও রাখতে পারছেন না অনেকে। মোটামুটি অনেকেই প্রচারণা মানছেন আবার মানছেন না। এই হচ্ছে সুনামগঞ্জের খবর। সোহান, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার সিরাজগঞ্জে যেতে চাই। গোলাম মোস্তফা রুবেল সেখানে আছেন। রুবেল, প্রার্থীদের গণসংযোগ এবং নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন সেটা একটু জানতে চাই এবং প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেটাও একটু বলবেন। লোপা, আমি সকাল থেকেই রয়েছি সিরাজগঞ্জ 5 আসনে, তাঁতশিল্পে সমৃদ্ধ ভরা বেলকুচি উপজেলা, নদী ভাঙন কবলিত চৌহালি উপজেলা। এই দুটি উপজেলায় মূলত ঘুরে আজকে দেখলাম এখানকার প্রার্থীদের সরগম এবং ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা। এখন রয়েছি সিরাজগঞ্জ 2 আসনের রাজাপুর ইউনিয়ন মাঠে, যেখানে জামাত ইসলামের একটি উঠান বৈঠক হচ্ছে। সেই উঠান বৈঠকের একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন। এখন বক্তব্য রাখছেন এখানকার জামাত ইসলামের যিনি এখানকার পদপ্রার্থী রয়েছেন অধ্যক্ষ আল্লাহ আলী আলম, তিনি বক্তব্য রাখছেন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এই অঞ্চলে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই অঞ্চলে তাঁত শিল্পের যে উন্নয়নের ঘটাতে যা যা করা দরকার তিনি তা করবেন। তাঁত শিল্পের যে দুর্দশা রয়েছেন সেই দুর্দশা তিনি দূর করবেন। একই সাথে চৌখালীর নদী ভাঙন যে রয়েছে সেই নদী ভাঙন রোধে তার যা করণীয় এবং নদী ভাঙন রোধ করে এবং নদীকে শাসন করে নদী ভাঙন থেকে রক্ষা করবেন চৌহালিবাসীকে। একই সাথে চৌহালির স্বাস্থ্যসেবা যেটি রয়েছেন স্বাস্থ্যসেবার উন্নয়ন করবেন। একই সাথে তিনি শিক্ষা ব্যবস্থা এবং নারীদের শিক্ষা ব্যবস্থা, নারীদের কর্মসংস্থান এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে কিন্তু আমি সকাল থেকে এখানকার বিএনপির প্রার্থী যিনি রয়েছেন তার গণসংযোগে দেখেছি তিনি কিন্তু একই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন সকল প্রার্থী কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, তাদের কাছে ভোট প্রার্থনা করছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও কিন্তু আসলে প্রার্থীদের কাছ থেকে নানা প্রতিশ্রুতি নিচ্ছেন এবং বলছেন ভোটের
ভোটের পরে যেন এই উন্নয়নগুলো ঘটে সেগুলো তারা বুঝে নেবেন, এমনটাই কিন্তু বলছেন ভোটাররাও। সব মিলে সিরাজগঞ্জের 6টি আসনে কিন্তু নির্বাচনী যে প্রচারণা অনেকটাই জমে উঠেছে। বিশেষ করে সিরাজগঞ্জ 5 আসন যেটি রয়েছে, যেখানে আমি রয়েছি, এই আসনে কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখছি। প্রতিটি চাষতল থেকে শুরু করে প্রতিটি জায়গাতেই কিন্তু সরগম নির্বাচনের মাঠটি, কারণ এখানকার প্রার্থীরা তারাও কিন্তু নানা প্রতিশ্রুতি যে দিচ্ছেন এবং এলাকার যে নানা সমস্যাগুলো রয়েছেন সেই সমস্যাগুলো কিন্তু প্রার্থীরা যখন যাচ্ছেন তখন ভোটাররা তাদের সামনে তুলে ধরছেন। প্রত্যেকের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরার কারণে সেই সমস্যাগুলো কিন্তু সমাধানের যে প্রতিশ্রুতি সেটা কিন্তু প্রার্থীরা দিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনের পর কতটুকু সেটা বাস্তবায়ন হবে সেটা হয়তো বা নির্বাচনের পর দেখা যাবে। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জে এই 6টি আসনেই যেভাবে নির্বাচনী দিন ঘনিয়ে আসছে, তারপর পরই কিন্তু আসলে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের প্রচার তত জমে উঠেছে। ভোটাররাও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছেন, প্রার্থীরাও কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। লোপা। রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মারামারিতে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর শ্রীবর্দিতে হয় তার নামাজের জানাজা। সংঘর্ষের ঘটনায় এরই মধ্যে ঝিনাইগাতীর ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এলাকায় বিরাজ করছে আতঙ্ক। বুধবার বিকেলে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার জায়গা নিয়ে বিরোধ ও পরে সংঘর্ষে জড়ায় বিএনপি জামায়াত নেতাকর্মীরা। শেরপুর 3 আসনে প্রার্থীদের নিয়ে বুধবার নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে শুরুতে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন জামাত ও বিএনপি নেতাকর্মীরা। আগে থেকেই দখলে রাখা চেয়ার থেকে জামাত নেতাকর্মীদের উঠিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। প্রশ্ন উঠেছে, এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসন কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে এবং পর্যাপ্ত পুলিশ সংখ্যক আমরা মোতায়েন করেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য, জিনিসটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে রাখা যায়নি, অনাকাঙ্ক্ষিত পর্যায়ে চলে গিয়েছে। সংঘর্ষের পর জামাত প্রার্থী নুরুজ্জামান বাদল তার নেতাকর্মীদের নিয়ে স্টেডিয়ামের পাশে উপজেলা পরিষদ এলাকায় অবস্থান নেন। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয় ধানহাটি এলাকায়। পরে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে ধানহাটি এলাকা হয়ে অগ্রসর হতে চাইলে প্রশাসন তাদেরকে বাধা দেয়। পাশাপাশি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপনও ঘটনাস্থলে এসে জামাত নেতাকর্মীদের অগ্রসর না হওয়ার অনুরোধ জানান। প্রশাসনের অনুরোধ সত্ত্বেও সন্ধ্যায় জামাত নেতাকর্মীরা ধানহাটি এলাকা দিয়ে ফিরতে গেলে আবারও সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের সাথে। ধানহাটি মোড়ের কাছাকাছি আসলে তখন বিএনপির নেতাকর্মীরা হামলা করার পরে ওই সেনাবাহিনী নুরুজ্জামান বাদল ভাইকে শুধু নিরাপত্তা দিয়ে আলাদা করে নিয়ে যায়। কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা ঘোষণা দিতে থাকে যে আমরা বিএনপির অফিস আক্রমণ করব। প্রশাসন অনেক চেষ্টা করতে পারে নাই, তখন তারা বিএনপির অফিসের কাছাকাছি সন্ধ্যার সময় চলে আসে। আমাদের অনেক নেতাকর্মী হাসপাতালে আছে, ময়মনসিংহ হসপিটালে আছে। দুপক্ষের মারামারিতে প্রাণ হারান ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। বিএনপির দাবি জামায়াত উদ্দেশ্য প্রণোদিতভাবে সংঘর্ষ বাঁধিয়েছে। অন্যদিকে জামায়াতের দাবি হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং চারদিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছিল। আমরা চাচ্ছিলাম প্রশাসনের ভাইয়েরা আমাদের সামনে যদি থাকে তাহলে আমরা তাদের পিছনে পিছনে আমরা রাস্তাটা পাড়ি দিয়ে চলে আসবো। বিভিন্ন স্থান থেকে কথা আসছে যে ওই দিকেও লোকজন সেটিং হয়ে আছে, যদি ওই দিকেও সেটিং থাকে এই দিকেও যদি সেটিং থাকে তাহলে আমাদের জন্য নিরাপত্তা কোথায়? সুতরাং আমাদেরকে আমাদের যে গন্তব্যস্থল সেই দিকে আমাদের যাওয়াটাই আমাদের জন্য নিরাপদ আমরা মনে করছি। টিউনো সাহেব, আর্মি এবং ওসি সাহেব তারা রিকোয়েস্ট করে জামাতের প্রার্থীকে এবং জামাতের কর্মী সমর্থকদের যে তারা যেন অন্য রাস্তা আছে আরো 2-3টা, ওই রাস্তায় যেন তারা চলে যায়। বিএনপির অফিসের সাইড দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে তারা জোর করে যাওয়ার চেষ্টা করে। তারা এই সংঘর্ষ বাধার জন্য শেরপুর জেলা থেকে সমস্ত নেতা কর্মী জামাতের নিয়ে তারা অবস্থান করছিল। ময়মনসিংহ মেডিকেলে রেজাউল করিমের মরদেহের ময়নাতদন্ত শেষে নেওয়া হয় শেরপুরের শ্রীবর্দিতে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন 1 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তাদের জন্য আগামী 13 বছরে তিনি 1 কোটি চাকরির ব্যবস্থা করবেন। এটা নিঃসন্দেহে
আমাদের ইয়াং জেনারেশনের জন্য এটা একটা অত্যন্ত আনন্দের কথা। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ দেশটাকে নষ্ট করে দিয়ে গিয়েছে, তাই না? ব্যাংকে ডাকাতি বিভিন্ন সমস্যা তৈরি করে আমাদের দেশটার ক্ষতি করেছে। এটাকে এখন তুলতে হবে। এই প্রতিহিংসা, হিংসা, প্রতিশোধ এগুলো না নিয়ে ভালোবাসা, ভাতৃত্বের মধ্যে দিয়ে দেশটাকে গড়ে তুলতে হবে। দেশটাকে গড়ে তোলার জন্যই আমাদের কৃষক ভাইদের উন্নয়ন আনতে হবে, আমাদের মায়েদেরকে শক্তিশালী করতে হবে, মেয়েদের লেখাপড়া শেখাতে হবে। বেগম খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করেছিলেন, তাই না? বেতন দিতে হতো না, এখন বেতন দিতে হয় ক্লাস 12 পর্যন্ত। কি মেয়েরা বলো, বেতন দিতে হয় ক্লাস 12 পর্যন্ত? হয় না। এটা কিন্তু খালেদা জিয়া করে গেছে, রাখতে হবে মাথায়। এই কাজগুলো একটু বড় কাজ। আমরা ঠাকুরগাঁয়ে কৃষকদের সুবিধার জন্য আমরা এখানে বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে আসছি, অর্থাৎ ডিপ টিউবওয়েল দিয়ে পানি আমরা পাই, তাই না? তার দিয়ে পানি পাই, তাই তো নাকি? এটা কিন্তু আমি যখন প্রতিবন্ধী ছিলাম সেই সময় ব্যবস্থা করেছিলাম। আর একটা কথা, ভুট্টা চাষ আগে আমাদের দেশে দেশি লোকেরা বলতো মাকাই, মাকাই হচ্ছে গরু খায়, এটা কি কাজে লাগে? এখন দেখা যাচ্ছে এই ভুট্টার চাষ হয়ে গেছে আমাদের জন্য সবচেয়ে বেশি পয়সা দেয়, ক্যাশ ক্রপ, তাই না? কারণ যে আপনার মুরগির কারখানাগুলো, আপনার ফ্যাক্টরিগুলো হয়েছে, খামারগুলো হয়েছে, সেই মুরগির খামারে দরকার হয় ভুট্টা, আর সেই জন্য ভুট্টা চাষ করে আমাদের কৃষক ভাইরা দুটো পয়সা পায়। আমরা এইগুলোর দিকে ঝোঁক দেব। ঠাকুরগাঁতে আমরা কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে চাই। দর্শক, ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে ছিলাম। শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের সহিংসতার সাথে সংশ্লিষ্ট যে কোনো প্রাণহানি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়া শেরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। নির্বাচন থেকে আর মাত্র 2 সপ্তাহ দূরে থাকায় বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। একই সাথে তাদের সমর্থকদের মধ্যেও সংযম নিশ্চিতের তাগিদ দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। সকালে রাজধানীর মিরপুর 10-এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের অধিকার আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দীরা। সারা দেশে এই সংখ্যা প্রায় 6000। পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ কয়েকটি দলের নেতারাও ভোট দেওয়ার আবেদন করেছেন। তাদের মধ্যে আছেন শাহজাহান খান, হাসানুল হক ইনু, মেনন সহ 22 জন। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, আবেদন যাচাই বাছাই করে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দীদের জন্য ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। দেশের 71টি কারাগারে বন্দী রয়েছেন 84,000। ইসির নিয়ম মেনে গত 5 জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন 6,284 কারাবন্দী। চূড়ান্ত হয়েছে 5,960 জন। এদের মধ্যে রয়েছেন 22 জন রাজনীতিবিদ, 17 জন আমলা ও পুলিশ সদস্য। আইজি প্রিজেন্স জানিয়েছেন, আগামী 3 ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটে ভোট নেবে কারা কর্তৃপক্ষ। এজন্য প্রতিটি কারাগারে তৈরি করা হচ্ছে নির্বাচনী বুথ। এই কার্যক্রম পরিদর্শনে দেশি বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। ট্রেনিং ব্যালট পেপার এবং এনভেলপ চেয়েছি, আমরা ওইটা পেয়ে যাব, হয়তো আজকের মধ্যেই পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু কারাগারগুলোতে ওই ট্রেনিং খাম এবং ব্যালট এবং ওগুলো আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো এবং তারা এই এক্সারসাইজ মানে অ্যাকচুয়াল ভোটিংয়ের আগে তারা পুরো জিনিসটা কিন্তু হাতে কলমে দেখবে, যে খামটা কীভাবে খুলবে, খামের ভিতর কয়টা ব্যালট থাকবে, কোথায় সিগনেচার করতে হবে, এগুলো তাদের ওরিয়েন্টেড করে দেবে।
ভোট দেবেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি সাদেক খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 40 জনের অধিক, আপনি 40+। এমপিও আছে, মন্ত্রী এমপি সচিব আছেন। 5960 জন বন্দী এখন এলিজিবল ফর ভোট দেওয়ার জন্য তারা রেজিস্টার্ড। সো এখন হচ্ছে আমরা পরবর্তী ধাপগুলোতে যাচ্ছি, যে এটা নির্বাচন কমিশনের সাথে কোঅর্ডিনেশন করছি কিভাবে ব্যালটগুলো আমাদের কাছে আসবে এবং আমরা কিভাবে নির্বাচনটা পরিচালনা করব। অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দী আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দীদের মধ্যে ভোটার সংখ্যা আরো বাড়ত বলছে কারা কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশনটা করেনি যে হয়তো কোনো কারণে জামিন হলে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, নির্বাচনের বাংলাদেশ আজ এ পর্যন্তই। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।